আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো প্রাচীন যুগ ও মধ্যযুগ নিয়ে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ এবং মধ্যযুগ নিয়ে কথা বলবো আমরা। তো প্রথমে আসি প্রাচীন যুগে। প্রাচীন যুগ বাংলা সাহিত্য কাল বিচারে বাংলা সাহিত্যকে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়, যেটা আমরা জেনেছি গত ক্লাসে। সেটা ছিল প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। আর এই প্রাচীন যুগের সময়কাল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর মধ্যযুগের সময়কাল ছিল 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর আধুনিক যুগ সেটা হচ্ছে 1801 থেকে আমাদের বর্তমান সময় পর্যন্ত। প্রাচীন যুগ খ্রিস্টপূর্ব 3য় শতকে বঙ্গদেশে মৌর্য অধিকারের সময় আসে আর কি। আর মৌর্য অধিকারে আসার পর থেকে আর্য ভাষা এদেশে প্রভাব বিস্তার করতে থাকে। আর্য ভাষা প্রভাব বিস্তার এর প্রায় সহস্রাব্দ পরে প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এর জীবনকাল 1853 থেকে 1931 সালে। এই মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু চর্যাপদ আমাদের আবিষ্কার করে নেপালের রাজদরবার থেকে, এবং সেটা ছিল 1907 সালে। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদের পদগুলো আবিষ্কার করেন। চর্যাপদের পদগুলো মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদের পুঁথিগুলো বই আকারে প্রকাশ পায় 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। চর্যাপদের পদগুলির রচনাকাল আনুমানিক খ্রিস্টীয় 7ম থেকে দ্বাদশ শতক পর্যন্ত। অর্থাৎ আমাদের যে প্রাচীন যুগ আছে বা আদি যুগ আছে, এই আদি যুগের নামকরণটা করা হয় মেনলি এই চর্যাপদ লেখার সময়টাকে কেন্দ্র করে, অর্থাৎ চর্যাপদকে কেন্দ্র করে। এজন্য আমাদের যে প্রাচীন যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, সেই সময়টাকেই মেইনলি হচ্ছে এই যে 7ম থেকে দ্বাদশ শতক পর্যন্ত ধরে এই সময়টার মধ্যে হচ্ছে চর্যাপদ রচনা করা হয়। চর্যাপদের পদকর্তা হিসেবে পাওয়া যায় মোট 24 জন। এখানে দুইটা মত আছে, 23 জন এবং 24 জন। আর চর্যাপদকর্তাদের নামের শেষে যোগ করা হয়েছে গৌরবসূচক পা, অর্থাৎ পদ রচনার জন্য। আর চর্যাপদের সবচেয়ে বেশি পদের রচয়িতা হচ্ছে কাহান্নপা, আর চর্যাপদের আধুনিকতম পদকর্তা হচ্ছে সরহপা অথবা ভুসুকুপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে রচনাকাল 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। চর্যাপদের প্রথম পদটির রচয়িতা লুইপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদ রয়েছে মোট 50টি, আর প্রাপ্ত পদ সংখ্যা হচ্ছে 46.5টি। চর্যাপদের যেসব পদ পাওয়া যায়নি তার মধ্যে 23 নং পদের খণ্ড অংশ পাওয়া গেছে, আর 24, 25 ও 48 নং পদ পাওয়া যায়নি। চর্যার অনেকগুলো পদ মূলত গানের সংকলন। চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বলা হয়। এই ভাষাকে অনেক সময় আলো আঁধারি ভাষাও বলা হয়। বলার কারণ হচ্ছে এই ভাষার অর্থ কিছু কিছু বোঝা যায়, আবার কিছু কিছু বোঝা যায় না। এই জন্য হচ্ছে এ ভাষাকে সন্ধ্যা ভাষা, অর্থাৎ সন্ধ্যাবেলায় আমাদের যেরকম আবহাওয়া হয় সেরকম আর কি, যে হালকা অন্ধকার হালকা আলো, কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না, সেটার উপরেই ডিপেন্ড করে এটাকে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বলে। চর্যাপদের কবিতাগুলো লেখা মাত্রাবৃত্ত ছন্দে। চর্যাপদের প্রাচীন কবি ছিল শবরপা, ছিলেন বাঙালি। বেশিরভাগ পণ্ডিতগণের মতে ভুসুকুপাকে বাঙালি কবি বলে গণ্য করা হয়। আর এই ভুসুকুপা কিন্তু নিজেকে বাঙালি কবি হিসেবে বলেছেন, সেটা হচ্ছে চর্যাপদের 49 নং পদে উনি হচ্ছে এটা বলে। প্রথম বাঙালি কবি হিসেবে পূর্ণাঙ্গ পদ রচনা করেন লুইপা। চর্যাপদে বৌদ্ধ সহজিয়াদের ধর্মতত্ত্ব ও সাধন ভজনমূলক 47টি পদ আছে।
পদগুলোর সুনির্ধারিত তাল, রাগ ও সুরে গীত হওয়ার উপযোগী। পদগুলোর ভাব ও ভাষা সর্বত্র গ্রহণযোগ্য নয়। পদগুলোর কতক বোঝা যায়, কতক বোঝা যায় না, তাই এ ভাষার নাম হয়েছে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা। ব্যঞ্জনাময় শব্দ ব্যবহার, উপমা, রূপকাদি, অলঙ্কারের প্রয়োগ, প্রাকৃতিক বর্ণনা, সমাজচিত্র ইত্যাদি বিবেচনায় পদগুলোর সাহিত্যিক ও ভাষা নিদর্শনগত মূল্য অপরিসীম। পদগুলির পদকর্তাগণ সিদ্ধাচার্য নামে খ্যাত। তাদের কয়েকজন হলেন লুইপা, ভুসুকুপা, কাহান্নপা, সবরপা প্রমুখ। চর্যাপদের পরে প্রবাদ, বচন, ছড়া, ডাক ও খনার বচন ইত্যাদি কিছু কিছু কাব্য নিদর্শন পাওয়া গিয়েছে এ প্রাচীন যুগে। তবে চতুর্দশ শতকের মাঝামাঝি পর্যন্ত উল্লেখযোগ্য কোনো রচনা পাওয়া যায় না। এজন্য 1201 থেকে 1350 এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ। অর্থাৎ বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হচ্ছে 1201 থেকে 1350 মধ্যযুগের। মধ্যযুগের 1201 থেকে 1350 সাল পর্যন্ত। এখানে আরেকটা তথ্য বলে রেখি, সেটা হচ্ছে 1760 থেকে 1860 পর্যন্ত যে সময়টা, সেটাকে কিন্তু আবার দ্বিতীয় অন্ধকার যুগ বলা হয় বা যুগ সন্ধিকাল বলা হয়। প্রকৃতপক্ষে এটা ছিল পরিবর্তনের যুগ। অর্থাৎ এই অন্ধকার যুগের 1201 থেকে 1350 যেটাকে অন্ধকার যুগ বলা হচ্ছে, প্রকৃতপক্ষে এটা ছিল পরিবর্তনের যুগ। ইসলাম ও ইসলামী সংস্কৃতি সংস্পর্শে এবং মুসলিম শাসকদের ভিন্নতর রাষ্ট্রীয় ও সমাজ ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে তখন এক নতুন পরিবেশ ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল। আমরা জানি যে 1205 সালের দিকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি হচ্ছে আমাদের এই উপমহাদেশ হচ্ছে যে শাসন করেন, তখন কিন্তু হচ্ছে যে যেই বৌদ্ধ যে সাহিত্যিকগুলা ছিল, আমরা চর্যাপদের সাহিত্যিকগুলোর কথাই যদি বলি, তারা কিন্তু হচ্ছে আর এখানে থাকতে পারে না, তারা কিন্তু নেপালে চলে গেছিল, যার কারণে চর্যাপদটাও কিন্তু নেপালে পাওয়া গেছে। তো ওই সময়টাতে মেইনলি হচ্ছে পরিবর্তনের যুগ ছিল এবং মুসলিম শাসন প্রতিষ্ঠা হওয়ার কারণে সেই সময়ের আসলে সেরকম কোনো সাহিত্য পাওয়া যায়নি। বাংলা ভাষা ও সাহিত্য ছিল সৃজ্যমান অবস্থায়। চর্যার বঙ্গীয় বৈশিষ্ট্যময় অপভ্রংশ ভাষা আরও বেশি মাত্রায় বাংলা হয়ে ওঠে। এ যুগে প্রাপ্ত নিদর্শনের মধ্যে উল্লেখযোগ্য 1300 থেকে 1400 শতকের রামাই পণ্ডিতের গাথা জাতীয় রচনা শূন্যপুরাণ। তাহলে শূন্যপুরাণ যেটা, সেটা হচ্ছে রামাই পণ্ডিতের, এবং এটা রচনা করা হয় 1300 থেকে 1400 শতকের মাঝামাঝিতে। এতে বৌদ্ধদের উপর বৈদিক ব্রাহ্মণদের অত্যাচার, মুসলমানদের যাজপুর প্রবেশ ইত্যাদি ঘটনার বর্ণনা সম্বলিত নিরঞ্জনের রুস্যা শীর্ষক একটি কবিতা আছে। তাহলে এই নিরঞ্জনের রুস্যা শীর্ষক যে কবিতাটা, সেটা রয়েছে শূন্যপুরাণে। এছাড়া আছে অপভ্রংশ ভাষায় রচিত প্রাকৃত পৈঙ্গল নামক একটি গীতি কবিতার সংকলন, যার ছন্দ ও ভাষা প্রাকৃত বা আদি পর্যায়ের বাংলা। হলায়ুদ মিশ্র রচিত শেখ শুভদয়া আনুমানিক 1203 সালে নামক সংস্কৃত গ্রন্থেও একটি বাংলা গান পাওয়া যায়। তাহলে শেখ শুভদয়া যেটা, সেটা হচ্ছে হলায়ুদ মিশ্র রচিত। পীর মাহাত্ম্যসূচক ছড়া বা আরজা, প্রেম সঙ্গীত এবং খনার বচন শ্রেণীর দুই একটি বাংলা শ্লোকই এ সময়ের প্রধান রচনা। খনার বচনে মেইনলি আমাদের কৃষিকাজ নিয়ে আলোচনা করা হয় আর কি। মধ্যযুগ। মধ্যযুগ বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগ ধরা হয় 1200 থেকে 1800 সাল পর্যন্ত সময়কে। মধ্যযুগকে 3 ভাগে ভাগ করা হয়: আদি মধ্যযুগ, মধ্য মধ্যযুগ এবং অন্ত মধ্যযুগ। আদি মধ্যযুগ ধরা হয় 1200 থেকে 1350, যেটাকে আমরা অন্ধকার যুগ হিসেবে চিনি। আর মধ্য মধ্যযুগের সময়কাল 1350 থেকে 1700, আর অন্ত মধ্যযুগের সময়কাল 1700 থেকে 1800 সাল পর্যন্ত। আদি মধ্যযুগে তেমন কোনো উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সৃষ্টি হয় না, যেহেতু সেটাকে অন্ধকার যুগ বলা হয়। মধ্যযুগের প্রথম 150 বছরকে বলা হয় অন্ধকার যুগ, এবং এটা কবে? 1201 থেকে 1350 সাল পর্যন্ত। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ শুরু হয় বখতিয়ার খলজির বাংলা বিজয়ের মধ্য দিয়ে। মধ্যযুগের কাব্যধারার প্রধান ধারা হচ্ছে চারটি। প্রধান ধারা চারটি হলো মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, রোমান্সধর্মী প্রণয়োপাখ্যান, অনুবাদ সাহিত্য।
মধ্যযুগের আদি নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের মুসলমান সাহিত্যিকদের কৃতিত্ব রোমান্টিক প্রণয়োপাখ্যান রচনা। মধ্যযুগের সাহিত্যধারা বিভক্ত তিন ভাগে। তিন ভাগ হলো প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ, চৈতন্য পরবর্তী যুগ। প্রাক চৈতন্য যুগ এর সময়কাল 1201 থেকে 1500 সাল পর্যন্ত। চৈতন্য যুগের সময়কাল 1501 থেকে 1600, আর চৈতন্য পরবর্তী যুগের সময়কাল 1601 থেকে 1800। অনেকে এটাকে আবার 1701 থেকে 1800 বলে আর কি। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। মধ্যযুগের প্রধান মুসলিম কবি দৌলত কাজী ও আলাওল। অন্ধকার যুগের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম রামাই পণ্ডিতের শূন্যপুরাণ এবং হলায়ুদ মিশ্রের শেখ শুভদয়া। চণ্ডীদাস রচিত মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে মধ্যযুগের প্রথম কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খ আছে 13টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র কৃষ্ণ, রাধা ও বড়াই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই রাধাকৃষ্ণের প্রেমের ধৃতি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উদ্ধার করেন বসন্তরঞ্জন রায় বিদ্যাল্লভ 1909 সালে। এখানে আমরা মনে রাখতে পারি প্যারালাল হিসেবে যে 1907 সালে আমাদের মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করছিল নেপালের রাজদরবার থেকে। আর 1909 সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উদ্ধার করেন বসন্তরঞ্জন রায় বিদ্যাল্লভ। বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় কাব্যটি 1916 সালে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। তাহলে চর্যাপদ 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়, এবং এই শ্রীকৃষ্ণ কীর্তন যেটা বসন্তরঞ্জন রায় বিদ্যাল্লভ বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় 1916 সালে, এটাও বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। বাংলা ভাষায় বৈষ্ণব্য পদাবলীর আদি রচয়িতা হচ্ছে চণ্ডীদাস। মধ্যযুগের বাংলা সাহিত্যের অত্যন্ত শ্রেষ্ঠ সম্পদ বৈষ্ণব্য পদাবলী। বৈষ্ণব্য পদাবলীর মহাকবি বলা হয় বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বলরাম দাস প্রমুখকে। বৈষ্ণব্য পদাবলীর অধিকাংশ পদ রচিত ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি ভাষা হলো একটি কৃত্রিম ভাষা। এখানে বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি হয় ব্রজবুলি ভাষা। কবি কঙ্কন হলো মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি। এই মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি হলো কবি কঙ্কন। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র কালকেতু। চণ্ডীমঙ্গল কাব্য রচিত চণ্ডী দেবীর কাহিনী অবলম্বনে। কবি মুকুন্দরামের সবচেয়ে জনপ্রিয় কাহিনী কাব্য কালকেতু। বাংলা সাহিত্যের প্রথম ঠক চরিত্র ভারদত্ত। দেবী অন্নদার বন্দনা আছে অন্নদামঙ্গল কাব্যে। অন্নদামঙ্গল ধারার প্রধান কবি ভারতচন্দ্র রায়। ভারতচন্দ্রের উপাধি রায়গুণাকর। ধর্ম ঠাকুরের মহাত্ম প্রচারের জন্য সূত্রপাত হয়েছে ধর্মমঙ্গল কাব্যের। ধর্মমঙ্গল কাব্যের প্রথম কবি ময়ূর ভট্টু। দেবী কালীর মাহাত্ম্য বর্ণনামূলক গ্রন্থ কালিকামঙ্গল। কালিকামঙ্গলের আদি কবি কঙ্ক। মর্শিয়া শব্দের অর্থ শোক প্রকাশ করা। দৌলত উজির বাহারাম খান ও শেখ ফৈজুল্লাহ হলেন দুইজন উল্লেখযোগ্য মর্শিয়া সাহিত্য রচনাকারী। তাহলে মর্শিয়া সাহিত্য রচনাকারী দুইজন উল্লেখযোগ্য ব্যক্তি হলেন দৌলত উজির বাহারাম খান ও শেখ ফৈজুল্লাহ। যজ্ঞনামা কাব্য রচনা করেছিলেন দৌলত উজির বাহারাম খান। যজ্ঞনামা দৌলত উজির বাহারাম খান। মধ্যযুগে রচিত শিব উপাসক এক শ্রেণীর ধর্ম প্রচারকারী সাহিত্য নাথ সাহিত্য। মধ্যযুগে রচিত শিব উপাসক এক শ্রেণীর ধর্ম প্রচারক সাহিত্য নাথ সাহিত্য। নাথ সাহিত্যের উল্লেখ্য রচনা হচ্ছে গোরক্ষ বিজয়। গোরক্ষ বিজয়ের রচয়িতা হচ্ছে শেখ ফৈজুল্লাহ। তাহলে এখানে কিন্তু আমরা দুইজনের নাম পেয়েছিলাম, দৌলত উজির বাহারাম খান ও শেখ ফৈজুল্লাহ। আর এই দৌলত উজির বাহারাম খান মেইনলি যজ্ঞনামা নামে কাব্য রচনা করে, আর গোরক্ষ বিজয়ের রচয়িতা হচ্ছে
শেখ ফয়জুল্লাহ। বাংলা সাহিত্যের মধ্যযুগে কবিরা হাত দিয়েছিলেন অনুবাদ সাহিত্যে। পৃথিবীতে জাত মহাকাব্য চারটি হলো রামায়ণ, মহাভারত, ইলিয়াড ও ওডিসি। জাত মহাকাব্য চারটি কি কি? রামায়ণ, মহাভারত, ইলিয়াড ও ওডিসি। মহাভারত রচিত হয় সংস্কৃত ভাষায়। মহাভারত 18 খণ্ডে খণ্ডে রচিত হয়। মহাভারতের শ্লোক সংখ্যা 85,000টি। মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। রামায়ণ লেখেন বাল্মীকি। বাল্মীকির মূল নাম রত্নাকার দস্যু। বাল্মীকি অর্থ উইপোকা টিভি। বাল্মীকি অর্থ উইপোকা টিভি। রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক কবি কৃত্তিবাস ওঝা, 15 শতকের কবি। রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক কবি কৃত্তিবাস ওঝা, 15 শতকের কবি। রোমান্টিক প্রণয়োপাখ্যান মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিদের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান। বাংলা ভাষায় প্রথম মুসলমান কবির নাম হচ্ছে শাহ মোহাম্মদ শগীর। দৌলত উজির বাহরাম খান রচিত লাইলি মজনু কাব্য, পার্সিয়ান কবি জামির লাইলা ওয়া মজনুন কাব্যের ভাবানুবাদ। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী। আরাকান রাজসভার উল্লেখযোগ্য কবিগুলোর মধ্যে রয়েছে আলাওয়াল, দৌলত কাজী, কোরেশী, মাগন ঠাকুর। গাথা, কাহিনী, গান, ছড়া, প্রবাদ লোকসাহিত্যের আওতাভুক্ত। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন ছড়া, প্রবচন ও ধাঁধা। ডক্টর দীনেশচন্দ্র সেনের আগ্রহে ও স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় গীতিকাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। ঠাকুমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি প্রভৃতি রূপকথার বই সম্পাদনা করেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ব্যালেট অর্থ গীতিকা, ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন ডক্টর দীনেশচন্দ্র সেন। কবিওয়ালা ও পুঁথিসাহিত্য কবিওয়ালাদের মধ্যে প্রাচীন কবি গজলাবুই। দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা, মোহাম্মদ দানেশ। দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা ও মোহাম্মদ দানেশ। বাংলার টপ্পা গানের জনক বলা হয় রামনিধি গুপ্তকে। নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা, পঙ্ক্তিটি রচনা করেন রামনিধি গুপ্ত। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছে সৈয়দ হামজা। ধন্যবাদ সকলকে।